ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব লেসন 9 জেসি বোস এ বিউটিফুল মাইন্ড। এটা তার বায়োগ্রাফিক্যাল স্কেচ। আচার্য জগদীশ চন্দ্র বসু এক বিরাট বিজ্ঞানী। বিজ্ঞানীরা বলেন, অনেক বিজ্ঞানী বলেন যে তার 3টি নোবেল পুরস্কার পাওয়ার কথা ছিল। তার সেমিকন্ডাক্টর নিয়ে তার গবেষণা, তার রেডিও ওয়েভ সিগন্যালিং নিয়ে তার গবেষণা এবং উদ্ভিদের স্নায়ুতন্ত্র আবিষ্কার করার মৌলিক গবেষণা। তিনি প্রথম বিজ্ঞানী যিনি উদ্ভিদের স্নায়ুতন্ত্র আবিষ্কার করেছিলেন। এই তিনবার তার নোবেল পুরস্কার পাওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় তিনি একবারও নোবেল পুরস্কার পাননি। এটা একটা বহু আলোচিত বিষয়, বহু চর্চিত বিষয়। এই অপ্রাপ্তি শুধুমাত্র তাকেই পীড়া দেয়নি, সমগ্র বাঙালির কাছে এই অপ্রাপ্তি একটা যন্ত্রণাদায়ক। আমরা তার এই নোবেল পুরস্কার না পাওয়ার ঘটনা, বহু আলোচিত ঘটনাটা সংক্ষেপে জেনে নেব। জগদীশচন্দ্র বোস প্রথম 1895 সালে ওয়্যারলেস কমিউনিকেশন তিনি প্রথম দেখিয়েছিলেন। তিনি রেডিও ওয়েভ রিসিভার তৈরি করেছিলেন, যার নাম দিয়েছিলেন কোহেরার। আয়রন ও মার্কারি ব্যবহার করে তিনি এই যন্ত্র বানিয়েছিলেন এবং লন্ডন ও কলকাতায় এটি ডেমনস্ট্রেশন দেখিয়েছিলেন। কিন্তু ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন ইতালীয় বিজ্ঞানী মার্কনি 1909 সালে। তার কারণ হিসেবে বর্ণনা করা হয়, যেভাবে পাশ্চাত্য বিজ্ঞানীদের কাজ গবেষণা গ্লোবাল লেভেলে অর্থাৎ বিশ্ব লেভেলে তুলে ধরা হয়, যেভাবে তারা স্বীকৃতি পায়, সেইভাবে ভারতীয় বিজ্ঞানীর কাজ গবেষণা তুলে ধরা হয় না, বা ভারতীয় বিজ্ঞানীদের কাজ গবেষণা সেইভাবে দেখাই হয় না। ভারতীয় বিজ্ঞানীদের কাজ গবেষণাকে প্রথম থেকে নিচু নজরে দেখা হয়। হাউস্টনে বসবাসরত বায়োটেকনোলজির অধ্যাপক ডক্টর চন্দ্র কে মিত্তল একটি নিবন্ধে এটা স্পষ্ট করেছেন যে ভারতীয় বিজ্ঞানীরা তাদের প্রয়োজনীয় ওনারশিপ বা কৃতিত্ব পায় না তাদের নিজস্ব কাজের জন্য। মিত্তল ও ফেরিদ মুরাদ যৌথভাবে নাইট্রিক অক্সাইড সিগন্যালিং সিস্টেমের উপর কাজ করেন, কিন্তু নোবেল পুরস্কার পান শুধু ফেরিদ মুরাদ। ডক্টর মিত্তল বাদ পড়ে যান ভারতীয় হওয়ার কারণে। নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য এরকম অনেক বিজ্ঞানী রয়েছেন যারা তাদের কাজের জন্য অনেক দেরি করে পেয়েছেন অথবা নোবেল পুরস্কার পাননি। চন্দ্রশেখর, যিনি 1983 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি যে কাজের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন সেই কাজ শুরু করেছিলেন 1930-এর দশকে। এই বিজ্ঞান সাধক জগদীশচন্দ্র বোস বিজ্ঞানের সাধনায় নিজেকে 100% নিবেদিত করার জন্য স্বাধীনতা সংগ্রাম থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। পরবর্তীকালে পদার্থবিজ্ঞানে যখন তিনি নোবেল পুরস্কার অপ্রাপ্তির যন্ত্রণা তাকে কুরে খেল, তিনি পদার্থ বিজ্ঞান থেকেই সরে গেলেন, উদ্ভিদ বিজ্ঞানে চলে গেলেন। সেখানে তার অনেক মৌলিক আবিষ্কার রয়েছে। তিনি প্রথম উদ্ভিদের স্নায়ুতন্ত্র আবিষ্কার করেছিলেন, যেটি নোবেল পুরস্কার পাওয়ার দাবি রাখে, কিন্তু যে কারণেই হোক, হয়তো ভারতীয় হওয়ার জন্য তার কাজকে সেভাবে গুরুত্বই দেওয়া হয়নি, তিনি নোবেল পুরস্কার পাননি। পরবর্তীকালে মার্কনি সাহেবের নাতি ফ্রান্সিসকো মার্কনি, তিনি এক বক্তৃতার সময় জগদীশচন্দ্র বোসকে রেডিওর আবিষ্কর্তা বলে মেনে নিয়েছেন এবং আন্তর্জাতিক সংগঠন IEEE জগদীশচন্দ্র বোসকে ফাদার অব রেডিও সায়েন্স বলে উল্লেখ করেছেন, ফাদার অব রেডিও সায়েন্স বলে মর্যাদা দিয়েছেন। এই বায়োগ্রাফিক্যাল স্কেচে প্রথম অনুচ্ছেদে যে পরীক্ষাটার কথা বলা হয়েছে, এই পরীক্ষাটা রেডিও ওয়েভকে ব্যবহার করে প্রথম একটি রুমে জগদীশচন্দ্র বোস বেল বাজিয়েছিলেন এবং আরেকটি রুমে বারুদের স্তূপে বিস্ফোরণ ঘটিয়েছিলেন। তার সমস্ত বন্ধুবান্ধব এবং বিজ্ঞানীরা অবাক হয়ে গিয়েছিল। এই পরীক্ষাটি সফল হয়েছিল তার মার্কারি কোহেরার রেডিও ওয়েভ রিসিভার এই যন্ত্রটি আবিষ্কারের জন্য। সেই দিন তিনি জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ওয়্যারলেস কমিউনিকেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যে ভারতীয় বিজ্ঞানীর কথা আমরা বলছি তার নাম আচার্য জগদীশচন্দ্র বসু। সেই রাত্রে আরেক বন্ধু তার বাড়িতে এসেছিলেন, তিনি হলেন গুগলিয়েলাম মার্কনি, সংক্ষেপে জি মার্কনি। অনেক ব্রিলিয়ান্ট মাইন্ড রেডিও আবিষ্কারের পিছনে কাজ করেছিলেন। রেডিও ইকুইপমেন্টের এই রেস শুরু করেছিলেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তিনি প্রথম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভবিষ্যতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সভ্যতার চাকা এগিয়ে নিয়ে যাবে। পরবর্তীকালে তার গবেষণা এগিয়ে নিয়ে যান হেনরি হার্টজ। এরপর জগদীশচন্দ্র বোস মাইক্রোওয়েভ নিয়ে নানান গবেষণা করেন, মৌলিক গবেষণা করেন এবং প্রমাণ করেন রেডিও ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিরেট দেওয়াল ভেদ করতে পারে।
ইতিমধ্যে মার্কনিও রেডিও অ্যাপ নিয়ে গবেষণা করেন, কিন্তু নানা কারণে তার গবেষণা একটি জায়গায় থমকে যায়, একটি জায়গায় থেমে যায়। বোস যখন মার্কারি কোহেরার আবিষ্কার করেন, তারপর থেকে মার্কনির গবেষণা এগোতে থাকে। মার্কনি তার ওয়্যারলেস টেকনোলজির বাণিজ্যিকরণ করতে চেয়েছিলেন, কিন্তু বোস তার বিরুদ্ধে ছিলেন। জগদীশচন্দ্র বোস তার বিরুদ্ধে ছিলেন। অনেক ব্যক্তি আচার্য জগদীশচন্দ্র বোসকে চাপ দিয়েছিলেন, কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে তিনি গবেষণায় আগ্রহী, অর্থ উপার্জনে নয়। মার্কনি বোসের আবিষ্কার ব্যবহার করেছিলেন, কিন্তু কোনো কৃতিত্ব তাকে দেননি। তাছাড়া জেসি বোস রেশিয়াল ডিসক্রিমিনেশন অর্থাৎ জাতি সংক্রান্ত বাছবিচারের শিকার হয়েছিলেন। মার্কনি 1909 সালে নোবেল পুরস্কার পান, কিন্তু জেসি বোসের অবদান মানুষ ভুলে যায়, বিজ্ঞানীরা ভুলে যায়। আচার্য জগদীশচন্দ্র বোস প্রথম সেমিকন্ডাক্টর জাংশন ব্যবহার করেন রেডিও অ্যাপ শনাক্ত করতে। নোবেলজয়ী স্যার নেভিল মট বিশ্বাস করতেন জগদীশচন্দ্র বোস সমসাময়িক বিজ্ঞান থেকে 60 বছর এগিয়ে ছিলেন। পিএন টাইপ সেমিকন্ডাক্টর এর স্বপ্ন তিনিই প্রথম দেখিয়েছিলেন। রেডিও টেকনোলজিতে জগদীশচন্দ্র বোসের অবদান অন্ধকারই ছিল, এবং সম্প্রতি তা প্রকাশের আলোয় আসে। জি মার্কনির নাতি ফ্রান্সিস মার্কনি এক বক্তৃতা দেওয়ার সময় জগদীশচন্দ্র বোসকে রেডিওর আবিষ্কারক হিসেবে উল্লেখ করেন, এবং তার নিজের ঠাকুরদা অর্থাৎ জি মার্কনিকে প্রোপাগেটর হিসেবে উল্লেখ করেন। অর্থাৎ ফ্রান্সিস মার্কনি বলতে চেয়েছিলেন যে তিনি জগদীশচন্দ্র বোস তার আবিষ্কারকে প্রমোট করেছেন। এই প্রসঙ্গে আবার উল্লেখ করা যেতে পারে যে আন্তর্জাতিক সংগঠন IEEE জগদীশচন্দ্র বোসকে বিরল সম্মান ফাদার অব রেডিও সায়েন্স বা রেডিও সায়েন্সের জনক বলে উল্লেখ করেছেন। অনেক বিজ্ঞানীর এটা ধারণা জগদীশচন্দ্র বসুর অন্তত 2বার নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল। রেডিও ওয়েভ নিয়ে তার মৌলিক গবেষণা, সেমিকন্ডাক্টর নিয়ে তার মৌলিক গবেষণা এবং উদ্ভিদের নার্ভাস সিস্টেম, এই তার 3টি মৌলিক গবেষণায় নোবেল পুরস্কার পাওয়ার দাবি রাখে। কিন্তু যে কোনো কারণেই হোক তিনি নোবেল পুরস্কার পাননি। তার নোবেল পুরস্কার এই অপ্রাপ্তি তাকে অবশ্যই কুরে করে খেয়েছিল, এবং তার সাথে সমগ্র বাঙালি জাতি ব্যথিত যে এরকম একজন মহান বিজ্ঞানী 100% নিজেকে বিজ্ঞান সাধনায় উজাড় করে দেওয়ার পরও নোবেল পুরস্কার অধরা রয়ে গেল। এখন নোবেল পুরস্কার অধরা যে যন্ত্রণা, এটা এতটাই তীব্র যে এটা বলে বোঝানো যাবে না। তাহলে এই যন্ত্রণা নিয়ে আমরা শুরু করি তার বায়োগ্রাফিক্যাল স্কেচ। শুরু করা যাক। ওকে, ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 7 লেসন 9 জেসি বোস এ বিউটিফুল মাইন্ড। এটি স্যার আচার্য জগদীশচন্দ্র বসুর একটি বায়োগ্রাফিক্যাল স্কেচ, একটি জীবনীমূলক রচনা। তো আমরা দেখো শুরু করি। লেটস স্টার্ট। এ বায়োগ্রাফি ইজ দ্য লাইফ স্টোরি অফ সামওয়ান ইউজুয়ালি এমিনেন্ট বিখ্যাত, ফেমাস। এ বায়োগ্রাফি ইজ দ্য লাইফ স্টোরি অফ সামওয়ান ইউজুয়ালি এমিনেন্ট। বায়োগ্রাফি অর্থাৎ জীবনী বলতে বোঝায় বিখ্যাত কারো জীবনের গল্প, বিখ্যাত কারো জীবনের কাহিনী। সাধারণত যারা বিখ্যাত হয় তাদেরই বায়োগ্রাফি লেখা হয়, তাদেরই জীবনীমূলক যে কাহিনী লেখা হয় সেটাই বায়োগ্রাফি। দ্য পারসন মে বি অ্যালাইভ অর ডেড, সেই ব্যক্তি জীবিত থাকতে পারেন অথবা মারা যেতে পারেন। অ্যালাইভ অর ডেড, জীবিত অথবা মৃত। যারা সফল জীবিত ব্যক্তি তাদের বায়োগ্রাফি আমরা দেখতে পাই। সচিন তেন্ডুলকর, বিখ্যাত চিত্রতারকা অমিতাভ বচ্চন, মহেন্দ্র সিং ধোনি, চিত্রতারকা অক্ষয় কুমার, শাহরুখ খান, এদের বায়োগ্রাফি রয়েছে। অনেক সময় সংশ্লিষ্ট ব্যক্তি তার লেখককে বায়োগ্রাফি লিখতে সাহায্য করতে পারেন। শাহরুখ খান তিনি বলেছিলেন যে লেখালেখি আমার দ্বারা আমার সয় না। তিনি একজন লেখককে ফিক্সড করেছিলেন, নির্দিষ্ট করেছিলেন, তাকে তার জীবনের কাহিনী শুনিয়েছিলেন, তিনি লিখে দিয়েছিলেন তার জীবনী। Biographies are always written by somebody other than the person himself. Biographies are always written by somebody other than the person himself. বায়োগ্রাফি সাধারণত নয়, বায়োগ্রাফি সংশ্লিষ্ট সেই ব্যক্তি লেখেন না। সংশ্লিষ্ট সেই ব্যক্তি যদি তার বায়োগ্রাফি লেখেন সেটা হয়ে যাবে অটোবায়োগ্রাফি, সেটা আর বায়োগ্রাফি থাকবে না, সেটা হয়ে যাবে আত্মজীবনীমূলক রচনা, যার গ্রহণযোগ্যতা আরও বেশি। উই রিড বায়োগ্রাফিজ অফ এমিনেন্ট পারসনস, আমরা বিখ্যাত ব্যক্তিদের
জীবনী পড়ি, এমিনেন্ট পারসনস, বিখ্যাত ব্যক্তি, সো দ্যাট যাতে উই মে লার্ন অ্যাবাউট দেম, আমরা তাদের সম্পর্কে জানতে পারি, অ্যান্ড ট্রাই টু বি লাইক দেম, তাদের মতো হতে পারি। যারা আজকে বিখ্যাত হয়েছেন, যারা বেশ খানিক যারা সফল হয়েছেন, যারা উল্লেখযোগ্য কিছু অ্যাচিভ করেছেন, সেটা তুমি কোনো চিত্র তারকা বলো, কোনো সফল ব্যবসায়ী বলো, তারা একটা সময়, জীবনের একটা সময় বেশ সংঘর্ষ তাদেরকে করতে হয়েছে। সেই সংঘর্ষের কাহিনী, সেই লড়াইয়ের কাহিনী বায়োগ্রাফিতে লেখা থাকে। সেগুলো পড়ে তার পাঠক, আমরা সাধারণ মানুষ, আমরা অনেক ইন্সপিরেশন, অনেক অনুপ্রেরণা পাই। যেমন ধরো চিত্র তারকা অক্ষয় কুমার, তিনি একদিনে অক্ষয় কুমার হননি। তার প্রথম নাম ছিল রাজীব ভাটিয়া। তিনি মার্শাল আর্ট শেখাতেন। তিনি একদিন কি হয়েছে, তার ফ্লাইট মিস করেছেন। তো এর আগে তার এক স্টুডেন্ট বলেছিলেন যে স্যার, আপনার তো শারীরিক সৌষ্ঠব বেশ সুন্দর, আপনি একবার অভিনয় জগতে ট্রাই করুন না। তো যখন মুম্বাইয়ে তার ফ্লাইট মিস হয়ে গেল, তার মনে হলো তাহলে একবার স্টুডিও পাঠাতে যাওয়া যাক, যদি কোনো রোল টোল পাওয়া যায়। অ্যান্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি, বাকিটা ইতিহাস। বাকি কাহিনী তার জীবনী পড়ে তোমরা জানতে পারবে। শাহরুখ খান দিল্লির ড্রামা ইনস্টিটিউট থেকে অভিনয় শেখে, তিনি দেখলেন দিল্লিতে তো সেরকম কাজ নেই, তিনি মুম্বাই চলে এলেন। মুম্বাইয়ে পরিচালকদের দরজায় দরজায় ঘুরতে লাগলেন, স্যার আপনার সিনেমাতে কোনো রোল আছে, স্যার একটা রোল দিন না। এইভাবে প্রথম কয়েকটা সিনেমাতে তিনি অভিনয় করলেন। তারপরেই তার অভিনয় দক্ষতা, তার অভিনয় প্রতিভা দেখে তিনি আসমুদ্র হিমাচল ভারতবাসীর মনে জায়গা করে নিলেন চিত্র তারকা হিসাবে। তাদের এই লড়াইয়ের কাহিনী তোমরা তাদের জীবনী পড়ে দেখতে পাবে। আমাদের বাংলার প্রসিদ্ধ চিত্র তারকা মিঠুন চক্রবর্তী তার অরিজিনাল নাম নয়, তার আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী। তাকেও বেশ ভয়ঙ্কর সংঘর্ষ করতে হয়েছে। একদিনে তিনি মিঠুন চক্রবর্তী হননি, তাকেও পরিচালকদের দরজায় দরজায় গিয়ে রোলের জন্য কাকুতি মিনতি করতে হয়েছে। একটা সময় ছিল তার মাথা গোঁজার ছাদ ছিল না, ঠিকমতো খেতে পেতেন না। সেখান থেকে অত্যন্ত সংঘর্ষ করে তাকে একটা পায়ের তলার মাটি শক্ত করতে হয়েছে। তো এগুলো যদি তার জীবনী পড়ো তাহলে তোমরা জানতে পারবে। রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান ধীরুভাই আম্বানি 70-এর দশকে ছোট্ট একটা গ্যাসের দোকান করেছিলেন। সেখান থেকে আস্তে আস্তে তার বিশাল রিলায়েন্স সাম্রাজ্য। তো যারাই আজ বড়, আজ মহান আমরা দেখতে পাচ্ছি, তারা একটা সময় ছিল তাদেরকে অত্যন্ত সংঘর্ষপূর্ণ জীবনের মধ্য দিয়ে যেতে হয়েছে। সেই সংঘর্ষ, এটা যখন বায়োগ্রাফিতে আমরা পড়ি, এটা আমাদের অনুপ্রেরণা দেয়। তো দেখে যাও, আমরা শুরু করি। লেটস স্টার্ট। ক্যান ইউ নেম এনি এমিনেন্ট পারসন অফ ইউর ডিস্ট্রিক্ট? তুমি তোমার জেলার কোনো বিখ্যাত ব্যক্তিত্বের নাম বলতে পারো। জেলা বিষয়ক অনেক বই, ছোট ছোট বই রয়েছে, তোমরা সেগুলো পড়তে পারো। সেখানে জেলার অনেক কিছু তোমরা জানতে পারবে, সাথে সেই জেলার বিখ্যাত ব্যক্তিত্বদের কথাও তোমরা জানতে পারবে। আমরা আমাদের বাঁকুড়ার সেরা মেয়ে মা শারদা দেবী, অগণিত নরনারী যাকে জগদম্বার অবতার বলে পুজো করেন, ভক্তি শ্রদ্ধা করেন। তার বাড়ি বাঁকুড়ার জয়রামবাটি। এবং ভগবান শ্রীরামকৃষ্ণদেব আমাদের জেলার জামাই। এছাড়াও রয়েছে রামকিঙ্কর বেজ, যামিনী রায়। তোমরা যারা আদার্স ডিস্ট্রিক্টে রয়েছো তারা নিজেদের জেলার সম্পর্কে অবশ্যই জেনে নিও। হুইচ দ্য পারসন ইন দ্য পিকচার? ছবিতে যে ব্যক্তিত্বের কথা যে ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি, সেই ব্যক্তিকে। এই ছবিটি অত্যন্ত পরিচিত একটা ছবিটি আচার্য জগদীশচন্দ্র বসুর, যার বায়োগ্রাফিক্যাল স্কেচ আমরা পড়তে চলেছি। ডু ইউ নো এনিথিং অ্যাবাউট হিম? তোমরা তার সম্পর্কে কিছু জানো? আমরা তার সম্পর্কে তার বায়োগ্রাফিক্যাল স্কেচে জেনে নেব। দেখে যাও, ইউনিট 1 আমরা শুরু করছি। লেটস রিড, শুরু করা যাক, পড়া যাক। হিস্টোরিক্যালি ইন 1895 ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। হিস্ট্রি থেকে আসছে হিস্টোরিক্যাল, তার থেকে হিস্টোরিক্যালি। ঐতিহাসিকভাবে 1895 সালে ভারত ছিল ব্রিটিশ শাসনাধীন, অর্থাৎ 1895 সাল, তখন ভারতে ব্রিটিশ শাসন চলছে। তখন ভারতে ব্রিটিশ শাসন মধ্য গগনে। এ ডিফারেন্ট হিস্ট্রি ওয়াজ মেড দ্যাট ইয়ার অ্যাট দ্য টাউন হল ইন ক্যালকাটা। এখন আর ক্যালকাটা বলা হয় না, কলকাতা বলা হয়। এ ডিফারেন্ট হিস্ট্রি ওয়াজ মেড দ্যাট ইয়ার, সেই বছর একটা ভিন্ন ইতিহাস রচিত হলো
at the town hall in Calcutta, কলকাতার টাউন হল। কলকাতার টাউন হল বলে একটি বিশিষ্ট ভবন রয়েছে, বিখ্যাত ভবন। সেখানে বড় বড় মিটিং, কোনো বিখ্যাত ব্যক্তিকে সম্বর্ধনা ইত্যাদি দেওয়া হয়। সেই টাউন হলে 1895 সালে একটা ভিন্ন ইতিহাস রচিত হলো। কি ইতিহাস? An interesting demonstration was performed by Jagadish Chandra Bose, an assistant professor of Presidency College. An interesting demonstration, একটা চিত্তাকর্ষক ডেমনস্ট্রেশন। An interesting demonstration, interesting চিত্তাকর্ষক, যেটা মনোযোগ আকর্ষণ করে। কারণ ডেমনস্ট্রেশন কথাটার অর্থ হচ্ছে প্রদর্শনী। কারণ প্রদর্শনী বলতে কি বোঝায়? যখন কোনো বিজ্ঞানী উল্লেখযোগ্য কিছু আবিষ্কার করেন, কোনো বিজ্ঞানী যখন উল্লেখযোগ্য কিছু আবিষ্কার করেন, সেটা অন্যান্য বিশিষ্ট বিজ্ঞানী বা বিদ্বজ্জনের সামনে তাকে সেটা প্রমাণ করতে হয়, এটাকে বলা হয় ডেমনস্ট্রেশন। এ প্র্যাকটিক্যাল এক্সিবিশন অর এক্সপ্লানেশন। জগদীশ চন্দ্র বোস প্রেসিডেন্সি কলেজের সহকারী অধ্যাপক টাউন হলে একটা চিত্তাকর্ষক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলেন। অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন ওয়াজ পারফর্মড বাই জগদীশ চন্দ্র বোস। একটা চিত্তাকর্ষক প্রদর্শনী আয়োজন করেছিলেন জগদীশ চন্দ্র বোস, বা একটা চিত্তাকর্ষক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলেন জগদীশ চন্দ্র বোস, তৎকালীন প্রেসিডেন্সি কলেজের সহকারী অধ্যাপক। Everyone was overawed when the electromagnetic waves traveled from the lecture hall to a third room about 75 meters away. এটা প্রথম ঘটছে ঘটনাটা। Everyone was overawed, মুগ্ধ, impressed so much that they are silent. মুগ্ধ হয়ে গেছে, মোহিত হয়ে গেছে, এতটাই মুগ্ধ হয়ে গেছে যে কারো মুখে কোনো কথা নেই। AWE, কথাটার অর্থ হচ্ছে রেভারেন্স মিক্সড উইথ ফিয়ার, শ্রদ্ধা মিশ্রিত ভয়। সেখান থেকে আসছে ওভারঅড, যার মিনিং দাঁড়াবে মুগ্ধ, ইমপ্রেসড। এভরিওয়ান ওয়াজ ওভারঅড, প্রত্যেকেই মুগ্ধ হয়ে গেল। যারা সেই ডেমনস্ট্রেশনে ছিলেন তারা প্রত্যেকেই এতটাই অবাক হয়ে গেলেন যে মুখে আর কোনো কথা সচ্ছে না। এভরিওয়ান ওয়াজ ওভারঅড, প্রত্যেকেই মুগ্ধ হয়ে গেলেন। হোয়েন দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, যখন তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক তড়িৎচুম্বকীয় ওয়েভস তরঙ্গ, ট্রাভেল ফ্রম দ্য লেকচার হল বক্তৃতা কক্ষ থেকে চলে গেল টু এ থার্ড রুম, একটা তৃতীয় কক্ষে, অ্যাবাউট 75 মিটার্স অ্যাওয়ে, যেটা প্রায় 75 মিটার দূরে। প্রত্যেকেই মুগ্ধ হয়ে গেল যখন তড়িৎচুম্বকীয় তরঙ্গ লেকচার হল থেকে, বক্তৃতা কক্ষ থেকে 75 মিটার দূরে একটি তৃতীয় কক্ষে চলে গেল। দিজ ওয়েভস পাসড থ্রু 3 সলিড ওয়ালস, এই তরঙ্গগুলো 3টা নিরেট দেওয়াল ভেদ করে চলে গিয়েছিল। দিস ওয়াজ এ রিমার্কেবল অ্যান্ড পাথ ব্রেকিং ইনসিডেন্ট, এটা ছিল একটা উল্লেখযোগ্য এবং পাথ ব্রেকিং, নতুন পথ উন্মোচনকারী, এটা ছিল একটা উল্লেখযোগ্য সুদূর প্রসারী নতুন পথ উন্মোচনকারী ঘটনা। হুইচ পেভড দ্য ওয়ে ফর ফিউচার রিসার্চ অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেটা ভবিষ্যতে সারা বিশ্ব জুড়ে নতুন গবেষণার পথ প্রশস্ত করেছিল। পেভড, ক্রিয়েটেড এ সিচুয়েশন ইন হুইচ সামথিং ক্যান হ্যাপেন, পথ প্রশস্ত করা। ক্রিয়েটেড এ সিচুয়েশন ইন হুইচ সামথিং ক্যান হ্যাপেন, এমন একটা পরিস্থিতি তৈরি করা যেটাতে নতুন কিছু হতে পারে, অর্থাৎ পথ প্রশস্ত করা। এই প্রথম তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিরেট একটা দেওয়ালকে ভেদ করে 75 মিটার দূরে একটি তৃতীয় কক্ষে পাঠিয়ে দিলেন আচার্য জগদীশ চন্দ্র বসু, এবং সবাই যখন এটা দেখলেন সবাই মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন, ইমপ্রেসড হলেন, মুগ্ধ হলেন। কিন্তু দুঃখের বিষয়, এই কাজের জন্য তিনি স্বীকৃতি পাননি। এই কাজের জন্য স্বীকৃতি পেয়ে গেছিলেন ইতালীয় বিজ্ঞানী মার্কনি, এবং তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, যে নোবেল পুরস্কার স্যার জগদীশ চন্দ্র বসু পেতে পারতেন। এবং এতে তিনি বেশ খানিকটা মুচড়ে পড়েছিলেন, বেশ খানিকটা ভেঙে পড়েছিলেন। মার্কনির বংশধররা স্বীকার করেছেন যে জগদীশ চন্দ্র বসুর এতে যথেষ্ট কৃতিত্ব ছিল, কিন্তু দুঃখের বিষয় আচার্য জগদীশ চন্দ্র বসু বিশ্বে কোনোরকম স্বীকৃতি পাননি এটার জন্য। Born on 30th November 1858 at Bikrampur, now Munshiganj district of Bangladesh, Jagadish Chandra Bose was a man of diverse talents.
বর্ন অন 30th নভেম্বর 1858, 1858 সালের 30শে নভেম্বর তার জন্ম অ্যাট বিক্রমপুরে, নাও মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, এখন যেটা বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলা। জগদীশচন্দ্র বোস ওয়াজ এ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্টস। জগদীশচন্দ্র বসু ছিলেন বহুমুখী প্রতিভাধর, এ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্টস, ডাইভার্স অফ ভেরিয়াস কাইন্ড, বিভিন্ন ধরনের, অর্থাৎ বহুমুখী। জগদীশচন্দ্র বসু ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। এ ফিজিসিস্ট, একাধারে তিনি ছিলেন একজন পদার্থবিদ। এ ফিজিসিস্ট, ফিজিক্স থেকে আসছে ফিজিসিস্ট, পদার্থবিদ। বায়োলজিস্ট, জীববিদ। বোটানিস্ট, উদ্ভিদবিজ্ঞানী বা উদ্ভিদবিদ। অ্যাজ ওয়েল অ্যাজ এ রাইটার অফ সায়েন্স ফিকশন। এবং এর সাথে সাথে তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম বাংলা ভাষায় কল্পবিজ্ঞানের লেখক। এ রাইটার অফ সায়েন্স ফিকশন কল্পবিজ্ঞানের লেখক। তিনি প্রথম বাংলা ভাষায় কল্পবিজ্ঞানের লেখার প্রচলন করেন এবং পাশাপাশি তিনি একজন সাহিত্যিকও ছিলেন। হিজ ফাদার ভগবানচন্দ্র বোস ওয়াজ এ লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ। তার বাবা ভগবানচন্দ্র বোস, তিনি ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা। এই স্ট্রাকচারটা লক্ষ্য করো, হিজ ফাদার, ভগবানচন্দ্র বোস, এটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। তার বাবা ভগবানচন্দ্র বোস ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা। হি ওয়ার্কড এজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর। তিনি ফরিদপুরের সহকারী ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছিলেন। বারওয়ান, বর্ধমান জেলার, অ্যান্ড ইন আদার প্লেসেস, এবং অন্যান্য জায়গার। তার বাবা তৎকালীন ব্রিটিশ শাসনাধীন ভারতের ফরিদপুর, বর্ধমান এবং অন্যান্য জায়গায় সহকারী ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছিলেন। জগদীশচন্দ্র's এডুকেশন স্টার্টেড ইন এ ভার্নাকুলার স্কুল, যেখানে মাতৃভাষায় পড়াশোনা করা হয়, অর্থাৎ বাংলা মাধ্যমের স্কুল। জগদীশচন্দ্র বসুর শিক্ষা শুরু হয়েছিল মাতৃভাষার স্কুলে। বিকজ হিজ ফাদার, কারণ তার বাবা বিশ্বাস করতেন দ্যাট ওয়ান মাস্ট নো ওয়ান্স মাদার টাং, যে একজনকে তার মাতৃভাষা শিখতে হবে বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ, অন্য কোনো ভাষা শেখার আগে। জগদীশচন্দ্র বসুর শিক্ষা শুরু হয়েছিল মাতৃভাষা স্কুলে, তার কারণ তার বাবা বিশ্বাস করতেন যে একজনকে অন্য ভাষা শেখার আগে তার মাতৃভাষায় চোস্ত হতে হবে, মাতৃভাষায় দক্ষ হতে হবে। বিসাইডস, তাছাড়াও ওয়ান শুড নো ওয়ান্স ওন পিপিল, তাকে নিজের লোকেদের সম্পর্কে জানতে হবে। ওন পিপিল, নিজেদের লোক, অর্থাৎ সেখানকার যারা আমাদের দেশের যারা মনীষী, যারা মহান ব্যক্তি, মহাপুরুষ, তাদের সম্পর্কে জানতে হবে, আমাদের জনগণ সম্পর্কে জানতে হবে। স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স ইন 1915, বোস সেড, 1915 সালে বিক্রমপুর সম্মেলনে ভাষণ দেওয়ার সময় বোস বলেছিলেন, অ্যাট দ্যাট টাইম, সেই সময়, সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুলস, ইংরেজি মাধ্যমের স্কুলে বাচ্চাদের পাঠানো, ওয়াজ এ প্রিভিলেজড স্ট্যাটাস সিম্বল, এটা ছিল ধনীদের একটা মর্যাদার প্রতীক। প্রিভিলেজ কথাটার অর্থ হচ্ছে সুযোগ সুবিধা, তার থেকে আসছে প্রিভিলেজড, যারা বিশেষ সুযোগ সুবিধায় ভোগ করে, অর্থাৎ যারা একটু বিত্তশালী। অর্থাৎ তখন ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে বাচ্চাদের পাঠানো ছিল একটা ধনীদের কাছে একটা মর্যাদার প্রতীক। ইন দ্য ভার্নাকুলার স্কুল, মাতৃভাষায় যে সমস্ত স্কুলে পড়ানো হয়, টু হুইচ আই ওয়াজ সেন্ট, যে স্কুলে আমাকে পাঠানো হয়েছিল, দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ড্যান্ট অফ মাই ফাদার স্যাট অন মাই রাইট সাইড, আমার বাবার মুসলিম সহকারীর ছেলে আমার ডান দিকে বসত। মুসলিম অ্যাটেন্ড্যান্ট, মুসলিম সহকারী, অ্যাটেন্ড্যান্ট সহকারী, যারা কোনো কাজে সাহায্য করে। তার বাবা একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, তার মুসলিম অ্যাটেন্ড্যান্টের ছেলে জগদীশচন্দ্র বসুর ডান দিকে বসতেন। অ্যান্ড দ্য সন অফ এ ফিশারম্যান স্যাট অন মাই লেফট, আর একটা জেলের ছেলে আমার বাঁ দিকে বসত। দে ওয়ার মাই প্লেমেটস, তারা ছিল আমার খেলার সাথী। প্লেমেট, খেলার সাথী। আই লিসেন স্পেলবাউন্ড টু দেয়ার স্টোরিজ অফ বার্ডস, অ্যানিম্যালস অ্যান্ড অ্যাকোয়াটিক ক্রিয়েচার্স, আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতাম তাদের পাখি, বিভিন্ন প্রাণী, বিভিন্ন পাখি এবং বিভিন্ন জলজ প্রাণীর সম্পর্কে গল্প। আই লিসেন স্পেলবাউন্ড, আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতাম। স্পেলবাউন্ড, অ্যাটেনশন কমপ্লিটলি হেল্ড বাই হোয়াট দ্য পার্সন ইজ লিসনিং টু অ্যান্ড ওয়াচিং, একটা ব্যক্তি যা শুনছে, যা দেখছে, তার প্রতি পুরো মনোযোগ চলে গেছে, এরকম। আই লিসেন স্পেলবাউন্ড টু দেয়ার স্টোরিজ অফ বার্ডস, অ্যানিম্যালস অ্যান্ড অ্যাকোয়াটিক ক্রিয়েচার্স, তাদের পাখি, প্রাণী এবং জলজ প্রাণীর গল্প আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতাম।
পারহ্যাপস দিস স্টোরিজ ক্রিয়েটেড ইন মাই মাইন্ড, হয়তো এই গল্পগুলো আমার মনে সৃষ্টি করেছিল এ কিন ইন্টারেস্ট ইন ইনভেস্টিগেটিং দ্য ওয়ার্কিংস অফ নেচার। এ কিন ইন্টারেস্ট, একটা তীব্র আগ্রহ, এ স্ট্রং ইন্টারেস্ট। হয়তো তাদের এই গল্পগুলো আমার মনের মধ্যে একটা তীব্র আগ্রহ সৃষ্টি করেছিল ইন ইনভেস্টিগেটিং দ্য ওয়ার্কিংস অফ নেচার। ইনভেস্টিগেট, তদন্ত করা, অনুসন্ধান করা, দ্য ওয়ার্কিংস অফ নেচার, প্রকৃতি কীভাবে কাজ করে সে ব্যাপারে অনুসন্ধান করার ব্যাপারে লেখকের মনে, জগদীশচন্দ্র বসুর মনে তীব্র আগ্রহ সৃষ্টি করেছিল হয়তো এই গল্পগুলো, তার সহপাঠীর বলা এই গল্পগুলো। হয় না রিটার্ন হোম, যখন আমি বাড়ি ফিরে আসতাম ফ্রম স্কুল থেকে, অ্যাকম্পানিড বাই মাই স্কুল ফেলোস। অ্যাকম্পেনি কথার অর্থ হচ্ছে সাথে যাওয়া, অ্যাকম্পেনি তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাই বসে, অ্যাকম্পেনিড বাই আমার সাথে থাকতো, মাই স্কুল ফেলোস আমার স্কুলের সঙ্গী সাথীরা। স্কুলের সঙ্গী সাথীদের সাথে নিয়ে যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরে আসতাম, মাই মাদার ওয়েলকামড আমার মা সবাইকে স্বাগত জানাতো, অ্যান্ড ফেড অল অফ আস আমাদের সবাইকে খাওয়াতো। ফিড, FEED, ফিড মানে খাওয়ানো, তার থেকে আসছে ফেড। আমার মা সবাইকে স্বাগত জানাতো এবং খাওয়াতো। অল অফ আস আমাদের সবাইকে, উইদাউট ডিসক্রিমিনেশন কোনো রকম বাছ বিচার না করে। ডিসক্রিমিনেশন বাছ বিচার করা, প্র্যাকটিস অফ ট্রিটিং সামবডি লেস ফেয়ারলি দ্যান আদার্স। কেউ আমাদের থেকে আরও খারাপ, আমাদের থেকে আরও নিচু, এই যে চিন্তাভাবনাগুলো, এটাকে বলা হয় ডিসক্রিমিনেট। তার নাউন ফর্ম হয় ডিসক্রিমিনেশন, বাছ বিচার করা। ছোট্ট জগদীশচন্দ্র বসু যখন তার স্কুল থেকে বাড়ি ফিরতেন তার বন্ধুবান্ধবদের সাথে নিয়ে, তার মা সবাইকে স্বাগত জানাতেন আর সবাইকে কোনো রকম বাছ বিচার না করে খাওয়াতেন। এ মুসলিম, এ আমাদের বাড়ি ঢুকবে না, এরকম কোনো চিন্তাভাবনা তাদের মনে ছিল না। ইট ওয়াজ বিকজ অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডশিপ, আমার শৈশবের এই বন্ধুত্বের কারণেই, উইথ দেম তাদের সাথে, দ্যাট আই কুড নেভার ফিল আমার কখনোই মনে হয়নি, দ্যাট দেয়ার ওয়ার ক্রিয়েচার্স হু মাইট বি লেভেলড লো কাস্ট, এমন কিছু প্রাণী আছে যে তাদেরকে নিম্ন জাতির বলে বিবেচনা করা যেতে পারে। হু মাইট বি লেভেলড লো কাস্ট, যাদেরকে নিম্ন জাতির বলে মনে করা যেতে পারে, এরকমটা ছোট্ট জগদীশচন্দ্র বসুর কখনোই মনে হয়নি। তার শৈশবে সবার সাথে বন্ধুত্বের জন্য তার কখনোই মনে হয়নি যে এই নির্যাত, এরকম এই চিন্তাভাবনাটা তার মাথায় কোনোদিন আসেনি। আই নেভার রিয়েলাইজড, আমি কোনোদিনই বুঝতে পারিনি, দ্যাট দেয়ার এক্সিস্টেড এ প্রবলেম কমন টু দ্য টু কমিউনিটিজ হিন্দুজ অ্যান্ড মুসলিম, যে হিন্দু এবং মুসলিম দুটো সম্প্রদায়ের মধ্যে একটা সমস্যা রয়েছে, এটা ছোট্ট জগদীশচন্দ্র বসুর কখনোই মনে হয়নি। ইন 1869 সালে বোস জয়েন্ট হেয়ার স্কুল, বোস কলকাতার নামকরা স্কুল হেয়ার স্কুলে ভর্তি হন, হেয়ার স্কুলে যোগ দেন। অ্যান্ড 6 years লেটার, তার 6 বছর পর, হি ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার স্কুল ইন ক্যালকাটা। তার 6 বছর পর অর্থাৎ 1875 সালে তিনি কলকাতার আরেকটা নামী স্কুল সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হন। হি ওয়াজ অ্যাডমিটেড, তাকে ভর্তি করা হয়, অর্থাৎ তিনি ভর্তি হন। হি পাস দ্য এন্ট্রান্স এক্সামিনেশন, তিনি প্রবেশিকা পরীক্ষায় কৃতকার্য হন, তিনি প্রবেশিকা পরীক্ষায় পাস করেন। অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা, কলকাতার নামী কলেজ সেন্ট জেভিয়ার্স কলেজে যোগ দেন। ইট ওয়াজ হিয়ার দ্যাট হি কেম ইন কন্ট্যাক্ট উইথ জেসুইট ফাদার ইউজিন লাফন্ট, who played a significant role in developing his interest in natural science. It was here, এখানেই, that he came in contact with Jesuit father Eugene Lafont. এখানেই, it was here, এখানেই, that he came in contact with Jesuit father Eugene Lafont. তিনি জেসুইট ফাদার ইউজিন লাফনের সান্নিধ্যে আসেন। কেম ইন কন্ট্যাক্ট, সান্নিধ্যে আসেন, জেসাস থেকে আসছে জেসুইট। সেন্ট জেভিয়ার্স কলেজ, এই কলেজগুলো মূলত খ্রিস্টান সংস্থা, খ্রিস্টান মিশনারি সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে যারা খ্রিস্টান পাদ্রী বা যাজক তাদেরকে ফাদার হিসেবে সম্বোধন করা হয়। সেরকম একজন পাদ্রী হচ্ছেন জেসুইট ফাদার ইউজিন লাফন্ট। এখানে তিনি তার সান্নিধ্যে আসেন। হু প্লেড এ সিগনিফিক্যান্ট রোল, যিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন, ইন ডেভেলপিং হিজ ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স, প্রাকৃতিক বিজ্ঞানে তার আগ্রহ গড়ে তোলার ব্যাপারে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। প্লেড এ সিগনিফিক্যান্ট রোল, উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন, সিগনিফিক্যান্ট উল্লেখযোগ্য, রোল ভূমিকা, ডেভেলপ গড়ে তোলা,
ইন্টারেস্ট আগ্রহ, ন্যাচারাল সায়েন্স প্রাকৃতিক বিজ্ঞান, অর্থাৎ জেসুইট ফাদার ইউজিন লাফন্ট জগদীশচন্দ্র বসুর প্রাকৃতিক বিজ্ঞানে যে আগ্রহ গড়ে উঠেছিল সে ব্যাপারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। লেটার পরবর্তীকালে বোস ওয়েন্ট টু ইংল্যান্ড, বোস ইংল্যান্ড চলে যান অ্যান্ড সিকিউর্ড অ্যাডমিশন ইন ক্রাইস্ট কলেজ কেমব্রিজ। কেমব্রিজের ক্রাইস্ট কলেজে তিনি অ্যাডমিশন নেন, তিনি ভর্তি হন টু স্টাডি ন্যাচারাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে। ইন 1884 সালে হি রিসিভ দ্য ন্যাচারাল সায়েন্স ট্রাইপস ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি ন্যাচারাল সায়েন্স প্রাকৃতিক বিজ্ঞানের উপর ট্রাইপস উপাধি লাভ করেন অ্যান্ড এ বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন, লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি লাভ করেন। ব্যাচেলর অফ সায়েন্স বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। দ্য ফলোয়িং ইয়ার পরের বছর অর্থাৎ 1885 সালে বোস জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ, বোস প্রেসিডেন্সি কলেজে যোগ দেন অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স। পরের বছর অর্থাৎ 1885 সালে তিনি প্রেসিডেন্সি কলেজে অস্থায়ী পদার্থবিদ্যার অস্থায়ী অধ্যাপক হিসেবে যোগ দেন। অফিসিয়েটিং প্রফেসর বলতে কি বোঝায়? অফিসিয়েটিং প্রফেসর ইজ এ ফ্যাকাল্টি মেম্বার হুইচ টেম্পোরারিলি টেকিং অন দ্য ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিজ অফ এ প্রফেসর টিপিক্যালি ডিউ টু দ্য অ্যাবসেন্স অর ভ্যাকেন্সি অফ দ্য অফিসিয়াল প্রফেসর। একটা অধ্যাপকের পদ রয়েছে কিন্তু সেই পদে স্থায়ী অধ্যাপকের অভাব রয়েছে, তার অভাব থাকায় তার অনুপস্থিতিতে তার যাবতীয় কর্তব্য নির্বাহ করার জন্য অস্থায়ীভাবে যে অধ্যাপককে নিয়োগ করা হয় তাকে অফিসিয়েটিং প্রফেসর বলা হয়। পরের বছর অর্থাৎ 1885 সালে প্রেসিডেন্সি কলেজে জগদীশচন্দ্র বোস পদার্থবিদ্যার অফিসিয়েটিং প্রফেসর বা অস্থায়ী অধ্যাপক হিসেবে যোগ দেন। বাট হি ওয়াজ নট প্রোভাইডেড ফ্যাসিলিটিস অফ রিসার্চ, তাকে গবেষণার সুযোগ সুবিধা দেওয়া হয়নি। প্রোভাইড দেওয়া, ফ্যাসিলিটি তার থেকে আসছে ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা সমূহ। তাকে গবেষণার গবেষণা, তাকে গবেষণার সুযোগ সুবিধা দেওয়া হয়নি। হি ওয়াজ অলসো অফার্ড লোয়ার স্যালারি, তাকে কম বেতন দেওয়া হতো। অফার দেওয়া, লোয়ার স্যালারি কম বেতন, স্যালারি বেতন অর্থে, তাকে কম বেতন দেওয়া হতো দেন হিজ ইউরোপিয়ান কলিগস, তার ইউরোপীয় সতীর্থ অধ্যাপকদের তুলনায় তাকে কম বেতন দেওয়া হতো। বোস হ্যাড এ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট, জগদীশচন্দ্র বোসের উল্লেখযোগ্য আত্মমর্যাদা বোধ ছিল, তার প্রখর আত্মমর্যাদা বোধ ছিল প্রখর। অ্যান্ড ন্যাশনাল প্রাইড, তার জাতীয় গর্ব এবং আত্মমর্যাদা বোধ ছিল প্রখর। দেয়ারফোর সেই জন্য এজ এ সাইন অফ প্রোটেস্ট, প্রতিবাদের চিহ্নস্বরূপ, প্রতিবাদ হিসেবে হি কন্টিনিউজ হিজ টিচিং অ্যাসাইনমেন্ট ফর 3 ইয়ার্স, 3 বছর তিনি শিক্ষকতার কাজ চালিয়ে যান। কন্টিনিউ চালিয়ে যাওয়া, টিচিং অ্যাসাইনমেন্ট শিক্ষকতার কাজ, 3 বছর তিনি শিক্ষকতার কাজ চালিয়ে যান উইদাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি, বেতন গ্রহণ না করে। যেহেতু কম বেতন দেওয়া হতো তাই প্রতিবাদ স্বরূপ তিনি বেতন নিতেন না, কিন্তু শিক্ষকতার কাজ চালিয়ে গিয়েছিলেন। ফাইনালি অবশেষে দ্য ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, তৎকালীন দিনের শিক্ষা অধিকর্তা, দ্য ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশনের নির্দেশক অ্যান্ড দ্য প্রিন্সিপাল এবং অধ্যক্ষ অফার হিম এ পার্মানেন্ট টিচিং পোস্ট, তাকে স্থায়ী শিক্ষকতার পদ দান করেন। ওকে, আশা করি বুঝতে পেরেছ। জটিল ওয়ার্ড সেরকম কিছু নেই। ডেমনস্ট্রেশন প্রদর্শনী, এ প্র্যাকটিক্যাল এক্সিবিশন অর এক্সপ্লানেশন। ডেমনস্ট্রেশন বলতে কী বোঝায় নিশ্চয়ই মনে আছে, যখন কোনো বিজ্ঞানী নতুন কিছু আবিষ্কার করেন সেটা অন্যান্য বিজ্ঞানী বা বিদ্বজ্জনের সামনে একটা বড় হলে তাকে সেটা দেখাতে হয়, সেটাকে বলা হয় ডেমনস্ট্রেশন, প্রদর্শনী। ওভার অড ইমপ্রেসড মুগ্ধ, পেভড প্রশস্ত করা, ক্রিয়েটেড এ সিচুয়েশন ইন হুইচ সামথিং ক্যান হ্যাপেন। ডাইভার্স অফ ভেরিয়াস কাইন্ড বিভিন্ন ধরনের। স্পেলবাউন্ড মন্ত্রমুগ্ধ। ডিসক্রিমিনেশন বাছবিচার, তার ডিসক্রিমিনেশন নাউন ফর্ম, ভাব ফর্ম হয় ডিসক্রিমিনেট, আর তার উল্টোটা হবে ইনডিসক্রিমিনেশন, বাছবিচার না করে, ইনডিসক্রিমিনেটলি বাছবিচার না করে। ক্রিয়েচার প্রাণী,
কলিগ, দেখো ইউরোপিয়ান কলিগ, সতীর্থ, যারা একই সাথে কাজ করে তাদেরকে বলা হয় কলিগ, সতীর্থ। অফিসিয়েটিং প্রফেসর, অস্থায়ী অধ্যাপক। আর দেখো জেসাস থেকে আসছে জেসুইট। জেসুইট কথাটার অর্থ হচ্ছে মেম্বার অফ দ্য সোসাইটি অফ জেসাস অফ এ রোমান ক্যাথলিক অর্ডার। রোমান ক্যাথলিক অর্ডারের জেসাস, দ্য সোসাইটি অফ জেসাস এর একজন সদস্য, তাকে বলা হয় জেসুইট। ফাদার, পাদ্রীদের এই সম্বোধন করা হয়। ওকে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ অল।